বলি, সকাল থেকে যে না খেয়ে পাচ্ছি, কেউ আমার কথাই ভাবে না। না খেয়ে আর কতক্ষণ থাকা যায় শুনে? এমন করে কাঁদিস না মা, তোর বাবা তো বাজার আনতে গেছে, বাজার থেকে ফিরে এলে রান্না করে দেব। বাজার থেকে আসবো কি, এই দেখো চলে এসেছি। এই নাও, এখানে অল্প কিছু বাজার আছে। এই তাড়াতাড়ি মেয়েটাকে রান্না করে দাও দেখি। কাল দুপুরে খেয়েছে মেয়েটা, ছোট মানুষ কি না খেয়ে থাকতে পারে? এ কি বাবা, তুমি দেখি আজকে শাক এনেছো? শাক আমি খাবো না বলে রাখলাম। এই কবে থেকে বলছি একটু মাছ নিয়ে আসো, কিন্তু কে শোনে কার কথা? এই মেয়েটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। আমরা গরিব মানুষ, দুবেলা যে শাক ফাক খেতে পারছি এটাই অনেক। এটা ওকে কে বোঝাবে? বলি বাবা, এক কাজ কর, তোর বাবার একটা জাল আছে আমার কাছে, হয়তো পুরনো হয়ে গেছে। তুই একবার ওই জালটা নিয়ে নদীতে ফেল, দেখ কোনো মাছ পাস কিনা। মা কিন্তু মন্দ কিছু বলেনি। ঠিক আছে মা, তুমি জালটা নিয়ে এসো, আমি নদীতে যাচ্ছি জাল নিয়ে। এই নে বাবা, জালটা নে। এই জালটা তোর বাবার খুব শখের জাল, নষ্ট করিস না। মা, এটা তো সেই জাল যে জাল দিয়ে প্রতি বছর ইলিশের মৌসুমে বাবা ইলিশ মাছ ধরে আনতো। তোমার হাতের ইলিশ ভাজা খেতে যা হতো না, এখনো যেন মুখে লেগে আছে। সেই কবে বাবা বেঁচে থাকতে ইলিশ খেয়েছি। মন খারাপ করিস না, বিধাতা একজন তো আছেন, দেখবি তিনি সকল অভাব দূর করে দেবেন। এখন যা, আর দেরি করিস না। ঠিক আছে মা, তবে আমি গেলাম গিন্নি, আসছি গো। কয়েকবার তো নদীতে জাল ফেললাম, একটাও তো মাছ বাঁধলো না। তবে কি খালি হাতে আমাকে আজ বাড়ি ফিরতে হবে? ওই তো একটা নৌকা, কাজ করি, ওই নৌকায় করে নদীর একটু গভীরে গিয়ে দেখি মাছ পাই নাকি। হারান নৌকা করে নদীর মাঝে চলে আসে। নদীর অনেকটা গভীরে চলে এসেছি, এখানে জাল ফেলে দেখি বিধাতা কপালে কি লিখে রেখেছে। যাক, অবশেষে দুটো মাছ পেলাম। কতদিন যে মাছ দিয়ে ভাত খায় না। বিধাতা অবশেষে আমার ডাক শুনলেন। এবার বাড়ি ফিরে যাই, বিকেল হয়ে আসলো, আমাকে আবার মাঠে যেতে হবে। বাবা, তুমি দেখি বেশ বড় বড় দুটো মাছ পেয়েছো। অনেকদিন হলো বড় মাছ খাইনি, আমাকে ওই মাছ দুটো দেবে? আমি আর আমার স্ত্রী দুদিন ভালোভাবে খেতে পারবো। বুঝতেই তো পারছো বাবা, এই বয়সে তেমন কাজ করতে পারি না, কখনো কখনো তো না খেয়েই দিন পার করতে হয়। মাছটা দিয়ে দেবো চাচাকে? লোকটাকে দেখে অনেক অসহায় মনে হচ্ছে। কিছু ভাবছো বাবা? তোমার যদি সমস্যা হয় তাহলে দিতে হবে না। আরে না চাচা, সমস্যা কেন হবে? আপনি বরং মাছ দুটো নিয়ে যান, আমি আবার নদীতে জাল ফেলবো। তুমি অনেক ভালো বাবা, বিধাতা তোমার মনের ইচ্ছে পূর্ণ করুক, তোমার সকল অভাব চলে যাক। আমি আজ আসি তবে। বৃদ্ধ লোকটা হারানের কাছ থেকে মাছ দুইটা নিয়ে চলে যায়। তখন সেখানে নিতাই আসে। কি গো হারান, তোমাকে সেই সকালে আসতে দেখেছিলাম নদীতে, একটাও বুঝি মাছ পাওনি? দুটো বড় মাছ পেয়েছিলাম গণিতাই দা, কিন্তু একটা বৃদ্ধ লোক এসে আবদার করলো তার নাকি বড় মাছ খেতে ইচ্ছে করছে। এর জন্য মাছ দুটো ওই বৃদ্ধকে দিয়ে দিয়েছি।
নিজেই তো মাছ ধরতে পারছো না, আবার অন্যকে সাহায্য করছো। বলি, আসার পথে দেখলাম তোমার মেয়ে শাক খাবে না জন্য কান্না করছে, আর তুমি কিনা অন্যকে সাহায্য করছো। তাতে কি হয়েছে? আমার জন্য যদি একটা লোক ভালোভাবে খেতে পারে তাহলে তো বেশ ভালোই হয়। তোমার সাথে কথায় পারবো না বাবু, আবার আবার অনেক কাজ পড়ে আছে, গেলাম তবে। আমি আর একবার চেষ্টা করে দেখি। ওই দিকটা একটু ঝোপঝাড়, মানুষ তো তেমন একটা যায়ও না। ওখানে গিয়ে একটু জাল ফেলবো। এ কি? এটা আমি কি দেখছি? বিধাতা, তোমার অশেষ রহমত। কত বড় ইলিশ মাছ! এত বড় ইলিশ তো আমি কখনো চোখেই দেখিনি। মাছ ইলিশের কথাই বলছিল। এত বড় ইলিশ দেখলে সবাই খুশি হবে। এবার আর এখানে দাঁড়াবো না, তাড়াতাড়ি বাড়ি ফিরি, সন্ধে হয়ে এসেছে প্রায়। বাবা, তুই এত বড় ইলিশ মাছ কোথায় পেলি? এত বড় ইলিশের তো 1000 টাকার উপরে দাম। আমি কখনো ইলিশ মাছ খাইনি। ঠাকুমা, তুমি তো বলো তুমি ইলিশ মাছ ভাজি করলে নাকি অনেক স্বাদ হতো খেতে। আজ এই বড় ইলিশ মাছ আপনি রান্না করবেন মা? ওগো, তুমি এত বড় ইলিশ কিনলে টাকা কোথায় পেলে? এটা তো আমি কিনিনি গিন্নি, নদীতে পেয়েছি। এখন তো ইলিশের মৌসুম, কিনে খাবার ভাগ্য তার হবে না। এই জন্য হয়তো বিধাতা আমার জালেই দিয়েছেন। সত্যি তুই জালে পেয়েছিস বাবা? আমি তো ভাবতেই পারছি না এত বড় ইলিশ তোর জালে উঠেছে। মা, তুমি এই মাছটা সুন্দর করে ভাজি করবে, ঠিক আগের মতো। আমি একটু মাঠে যাচ্ছি, বাড়ি এসে আজ তোমার হাতের ইলিশ ভাজা খাবো। এই ভর সন্ধ্যাবেলায় আবার মাঠে কেন গো? বেশি সময় লাগবে না মালতী, আমি যাব আর আসবো। মা, আমি মাছটা কেটে দিচ্ছি। আর আমি জ্বালানি এনে দিচ্ছি, সাথে ঝাল পেঁয়াজ আর যা যা লাগে সব কিছু কেটে গুছিয়ে দিচ্ছি, যাতে তোমার কষ্ট না হয়। তাড়াতাড়ি রান্না করো দেখি। ঠাকুমার হাতের গরম গরম ইলিশ ভাজা খাবার জন্য আমার যেন জানটা বেরিয়ে গেল। পাগলি দিদি ভাই, ঠিক আছে, তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে ফেল দেখি। আমি কয়টা পুঁই শাক পাতা নিয়ে আসি। পুঁই শাক পাতা দিয়ে ইলিশ মাছ ভাজা করব। এটা বলে হারানের মা তাদের বাড়ির সামনে লাগানো পুঁইশাক গাছ থেকে পুঁইশাকের পাতা ছিঁড়তে শুরু করে। অন্যদিকে মালতী মাছ কাটতে থাকে। সবাই তো সবার কাজ শুরু করেছে, আমি আর বসে থেকে কি করব? আমিও আমার কাজ শুরু করি। মা, মাছ কেটে পরিষ্কার করা শেষ, এবার আপনি রান্না শুরু করুন। মেয়েটা আমার না খেয়ে আছে যে। এই তো বৌমা, এখনই রান্না শুরু করছি আমি। ও ঠাকুমা, তোমার হাতের ইলিশ ভাজায় তো দেখছি অনেক সুগন্ধ বেরিয়েছে। দেখতেও খুব সুন্দর লাগছে, না জানি খেতে কত সুন্দর লাগবে। তোর ঠাকুমার হাতের ইলিশ ভাজা দিয়ে মাছ খেয়ে নে মা। এই নে তোর ভাত। ঠাকুমা, তোমার হাতের ইলিশ ভাজা যে অমৃতের মতো লাগছে। কখনো ভাবিনি যে আমি এত সুস্বাদু খাবার খাবো।
মনে হচ্ছে মায়ের হাতের ইলিশ ভাজি তৈরি হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, সেই সকালে দুটো ভাত খেয়েছিস, তাড়াতাড়ি খেতে বস। গরম গরম ইলিশ ভাজা খেয়ে বল কেমন লাগছে। ঠিক আছে মা, আমি হাত ধুয়ে আসি, সমস্ত শরীরে কাদামাটি লেগে আছে। খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে মনে হচ্ছে। গন্ধটা তো হারানের বাড়ির দিক থেকে আসছে, কিন্তু ওরা তো গরিব মানুষ, ইলিশ ভাজার গন্ধ কেমন করে আসবে? এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, না জানি খেতে কত সুস্বাদু। গিয়ে দেখি তো। আরে তোমাদের বাড়ি থেকে এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে যে রাস্তা দিয়ে বাড়ি ফিরতে পারলাম না, সোজা তোমার বাড়িতে চলে এলাম। কি রান্না করেছো শুনি? আমার পাওনা শোধ না করে ভালো মন্দ খাওয়া হচ্ছে। আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ দিয়ে দেব বাবু। ঠাকুমা পুঁই শাকের পাতা দিয়ে ইলিশ ভাজা করেছে, অনেক সুস্বাদু খেতে। আসলে বাবা ইলিশ মাছটা নদীতে পেয়েছে। নদীর টাটকা ইলিশ? তাহলে তো মনে হয় অনেক স্বাদ হবে। ঠিকই বলেছেন কাকু। তারপর আমার ঠাকুমার হাতের ইলিশ ভাজা খেতেও দারুণ মজা। একবার মুখে দিলে এর স্বাদ বলবার মতো নয়। এই গরিবের বাড়িতে যখন এসেছেন তখন দুটো মুখে দিন জমিদার বাবু। এত করে যখন বলছো তো দাও দুটো খেয়ে দেখি। বাহ, খুব সুন্দর তো ইলিশ ভাজা। এত সুন্দর করে কেউ ইলিশ ভাজতে পারে? দেখতে যেমন তেমন খেতে। আমাকে কি আর এক টুকরো দেওয়া যাবে? আপনার পছন্দ হয়েছে জমিদার বাবু? বৌমা, জমিদার বাবুকে আর 2 টুকরো মাছ দাও। মালতী জমিদারকে আরো ইলিশ ভাজা দেয়। জমিদার ইলিশ ভাজা খেয়ে তো অনেক প্রশংসা করে। বলি ও হারান, এত সুন্দর ইলিশ ভাজা খাওয়ানোর জন্য তোমার সব টাকা মাফ করে দিলাম। আমাকে আর টাকা দিতে হবে না। ধন্যবাদ জমিদার বাবু, আপনি আমার অনেক উপকার করলেন। হাতে কাজ নেই, কেমন করে যে আপনার টাকা শোধ দেব এটা ভেবে সারা রাত ঘুমোতে পারতাম না। এখন আর চিন্তা করতে হবে না। আর ধন্যবাদ দিতে হবে না, এটা তো উপহার দিলাম। আর বুড়িমা, আপনাকে যে আমার বাড়িতে কাজ করতে হবে। কি বলেন জমিদার বাবু? আমার ঠাকুমা এই বয়সে কেমন করে কাজ করবে? তেমন কঠিন কোনো কাজ নাই রে মা। তোমার ঠাকুমা ইলিশের মৌসুম যতদিন থাকবে ততদিন আমাকে ইলিশ ভাজা করে খাওয়াবে, বিনিময়ে অনেক টাকা দেব। ধন্যবাদ জমিদার বাবু। আমি কাল থেকে আপনার বাড়িতে গিয়ে আপনাকে ইলিশ ভেজে খাওয়াবো। এই নিন, এই টাকাটা অগ্রিম দিলাম। এ তো অনেক অনেক টাকা। এত টাকা কেন দিচ্ছেন? আপনি তো আমাদের ঋণের অনেক টাকা মাফ করে দিয়েছেন, আর টাকা দিতে হবে না। যেটা দিয়েছি সেটা রেখে দিন। অনেক রাত হলো যে, এবার যাই, কাল আবার দেখা হবে। মা, তোমার হাতের ইলিশ ভাজা যে আমাদের ভাগ্য বদলে দিল। আমাদের আর কোনো কিছুর অভাব হবে না। তুমি ঠিকই বলেছো বাবা। ঠাকুমার হাতের ইলিশ ভাজা তোমার অনেক কষ্ট কমিয়ে দিল। বাবা, জমিদারের দেওয়া এই টাকাগুলো তুই একটা ব্যবসা শুরু কর। মা কিন্তু মন্দ কিছু বলেনি। তুমি ছোটখাটো একটা মাছের দোকান দাও, পারলে ইলিশ মাছ বিক্রি করবা। ইলিশের যে চাহিদা সবার কাছে। ঠিক আছে, আমি তবে কাল থেকে মাছের ব্যবসায় শুরু করব। আর মা, তুমি সকাল সকাল জমিদার বাড়িতে চলে যেও। আজ আমি অনেক খুশি রে হারান, অনেক খুশি। মা, আমি তবে শহরে যাচ্ছি, ওখান থেকে মাছ কিনে আনবো। তারপর আমাদের আবার গ্রামের হাটে বিক্রি করতে হবে। ঠিক আছে বাবা, তাহলে তুই রওনা দে।
আমি জমিদার বাড়িতে গেলাম। দাঁড়াও ঠাকুমা, আমিও তোমার সাথে যাব। যদি জমিদার বাবু তোমার হাতে ইলিশ ভাজা আমাকে এক টুকরো দেয়। পাগল দিদি ভাই, ঠিক আছে, চল। হে সৃষ্টিকর্তা, এই সুখ যেন সব সময় থাকে।